আজকের এই গল্পটা একদিকে যেমন চমকপ্রদ, অন্যদিকে তেমনই জটিল। কারণ এই ঘটনার সঠিক বিচারে পৌঁছাতে সময় লেগেছে 1-2 বছর নয়, পুরো 28 বছর। এটি একটি 21 বছর বয়সী তরুণী মঠবাসিনীর গল্প, যিনি ছিলেন ঈশ্বরের পথে নিজেকে নিবেদিত, ইংরেজিতে যাদের নাম বলা হয়। ঘটনাটি ঘটে 1992 সালে, আর সেই ঘটনার সমাধান আসে অনেক পরে, 2020 সালে। কেরালার কোট্টায়াম নামের এক শান্ত ছোট্ট শহর থেকে শুরু হয় এই ঘটনা। সেই সময়ই কোট্টায়াম ছিল এক শান্তিপূর্ণ এলাকা, চারদিকে গির্জা, চার্চ, প্রার্থনার জায়গা, যা স্থানীয় মানুষদের জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। এখানকার একটি পরিচিত কনভেন্ট ছিল সেন্ট পায়াস 10th কনভেন্ট। এই কনভেন্টে একটি হোস্টেলও ছিল, যেখানে অনেক তরুণী ছাত্রী বাস করত, তাদের অনেকেই ছিলেন নান। এদের মধ্যেই ছিলেন সিস্টার অভয়া, বয়স মাত্র 21 বছর, সদ্য যৌবনে পা রাখা নিষ্ঠাবান এক তরুণী, যিনি ঈশ্বরের সেবায় নিজেকে সমর্পণ করেছিলেন। তিনি একটি প্রিডিগ্রি কলেজে পড়তেন এবং তার সামনে পরীক্ষার চাপ ছিল। ভালো ফল করার ইচ্ছায় একদিন তিনি সিদ্ধান্ত নেন খুব ভোরে উঠে পড়াশোনা করবেন। ঠিক সেইমতো তিনি অ্যালার্ম সেট করে ঘুমাতে যান, আর খুব সম্ভবত রাত পেরিয়ে ভোর 4টার দিকে উঠে পড়েন এবং হোস্টেলের কিছু পরিচিত বন্ধুদের সঙ্গে দেখা করে তিনি নিজের পড়াশোনায় বসে পড়েন। কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো একটু ক্লান্ত বা অলস লাগছিল, তাই পড়া রেখে তিনি হেঁটে যান কিচেনের দিকে। হয়তো ঠান্ডা জল মুখে দিয়ে নিজেকে জাগিয়ে তোলার ইচ্ছে ছিল, অথবা একটু জল খাওয়ার দরকার হয়েছিল। তারপর সকালে যখন অন্য নানরা ঘুম থেকে ওঠে, তারা একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেন। তারা দেখে সিস্টার অভয়া কোথাও নেই। ব্যাপারটা সবাইকে অদ্ভুত লাগে। তখন কিচেনে গিয়ে দেখা যায় এক বোতলের ঢাকনা খোলা, কিছু জল মেঝেতে ছড়িয়ে রয়েছে, আর সিস্টার অভয়ার একটি স্লিপার পড়ে আছে সেখানে। কিন্তু তিনি কোথায় গেলেন কেউ জানে না। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। কিছু সময় পর কনভেন্টের কুয়োর কাছে আরেকটি স্লিপার পাওয়া যায়। একজন নান সাহস করে কুয়োর ধার ঘেঁষে তাকাতেই যেন স্তব্ধ হয়ে যান। তার চোখের সামনে ছিল এক ভয়ানক দৃশ্য, কারণ কুয়োর ভিতরে একটি নিথর দেহ ভাসছিল, আর সেই দেহটি ছিল সিস্টার অভয়ার। এরপর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। ফায়ার সার্ভিসের সাহায্যে দেহটি তোলা হয় কুয়ো থেকে। গোটা কনভেন্ট তখন নিঃশব্দ, ভয়ে ও দুঃখে ভেঙে পড়েছে সবাই। আগের রাতে যার সঙ্গে খাওয়া দাওয়া, গল্প, ভবিষ্যতের পরিকল্পনা হয়েছিল, সেই মানুষটিকে এখন সবাই দেখতে পাচ্ছে একেবারে অন্য রূপে। তদন্তের দায়িত্বে ছিলেন স্থানীয় পুলিশ অফিসার ভি অগাস্টিন এবং তার টিম। দেহ উদ্ধারের পর প্রচলিত নিয়ম অনুসারে তদন্তকারী পুলিশ একটা রিপোর্ট তৈরি করে। ঘটনাস্থলে ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফারকেও ডাকেন এবং তারপর দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত চলাকালীন ডাক্তাররা শরীরে কিছু কাটাছেঁড়া এবং আঘাতের চিহ্ন দেখতে পান। বিশেষ করে মাথায় একটি গুরুতর আঘাত ছিল। কিন্তু তারপরেও মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় জলে ডুবে যাওয়া। যদিও সিস্টার অভয়ার মাথায় আঘাত ছিল, তবুও রিপোর্টে আর সম্ভাবনা এবং সন্দেহাতীতভাবে একটি দুর্ঘটনার মতো করেই ঘটনাটি উপস্থাপন করা হয়। সেই সময় অনেকেই এই ব্যাখ্যা মানতে পারেননি। সকালের পড়াশোনার জন্য অ্যালার্ম দিয়ে ওঠা একজন তরুণী হঠাৎ কেন নিজেই নিজের জীবন শেষ করতে যাবেন? ফ্রিজের দরজা খোলা ছিল, জলের বোতলের ঢাকনা খোলা ছিল, জল পড়েছিল মেঝেতে, স্লিপার পড়েছিল এলোমেলোভাবে, সবকিছুই যেন হঠাৎ ও ব্যতিব্যস্ততার ইঙ্গিত দিচ্ছিল। এই কাণ্ড মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। তখন থেকেই অনেকের মনে সন্দেহ জাগে, এটা কোনো আত্মহত্যা নয়, বরং কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে ঘটনা যেহেতু ঘটেছে একটি কনভেন্টের ভিতরে, যেখানে শতাধিক মেয়ে পড়াশোনা করে, ধর্মীয় শিক্ষা নেয় এবং থাকে, সেই পবিত্র স্থানে এমন একটি মর্মান্তিক ঘটনা অত্যন্ত অস্বাভাবিক ছিল। এই ঘটনাটি এবং এর সঙ্গে জড়িত সন্দেহভাজন গোপনীয়তা স্থানীয় সমাজকে গভীরভাবে নাড়িয়ে দেয়। কেউই এটাকে আত্মহত্যা মানতে রাজি ছিল না। এরপর 13ই এপ্রিল এই কেসটি স্থানীয় পুলিশের হাত থেকে নিয়ে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চের হাতে। কয়েক মাস তদন্তের পর ক্রাইম ব্রাঞ্চ একটি রিপোর্ট জমা দেয়, যেখানে বলা হয় সিস্টার অভয়ার মৃত্যু আত্মহত্যা। কিন্তু ততদিনে সিস্টার অভয়ার শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছিল এবং তার কাপড় চোপড় নষ্ট করে ফেলা হয়েছিল, ফলে গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ অনেকটাই হারিয়ে যায়। যদিও প্রমাণ সীমিত ছিল, কেসটি ততদিনে কেরালা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মিডিয়া ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, নানা মত জন্মায়,
কারণ কেউই পুরো ঘটনাকে স্পষ্টভাবে বুঝে উঠতে পারছিল না। কনভেন্টের নানরাও এই তদন্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন। মিডিয়া, সমাজকর্মী এবং সাধারণ মানুষের চাপ ক্রমশ বাড়তে থাকে। ফলে 1993 সালে কেসটি আরও উচ্চতর সংস্থার হাতে তুলে দেওয়া হয়, সিবিআই এর হাতে। এরপর সিবিআই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তদন্ত শুরু করে। পুরনো সাক্ষীদের নতুন করে জিজ্ঞাসাবাদ করা, নতুন প্রমাণ খোঁজা সবকিছুই চলছিল একটি গোছানো পরিকল্পনার অংশ হিসেবে। এই প্রথম সিবিআই টিমের নেতৃত্বে ছিলেন ভার্গিস পি থমাস। প্রথমে সবকিছু স্বাভাবিক গতিতেই চলছিল, কিন্তু হঠাৎ একটি অদ্ভুত ও অবাক করে দেওয়া ঘটনা ঘটে। 30 ডিসেম্বর 1993 সালে মিস্টার থমাস আচমকাই সিবিআই থেকে ইস্তফা দিয়ে দেন। যদিও তার তখনও প্রায় 7 বছর চাকরি বাকি ছিল, তিনি তবুও পদত্যাগ করেন। পরবর্তীতে 19 জানুয়ারি 1994 সালে তিনি কেরালার কোচিতে একটি সাংবাদিক সম্মেলন ডাকেন এবং জানান কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এক উচ্চপদস্থ সিবিআই অফিসার তার উপর চাপ সৃষ্টি করছিলেন যেন তিনি সিস্টার অভয়ার মৃত্যুকে আত্মহত্যা বলে রিপোর্ট করেন। কিন্তু মিস্টার থমাসের দৃঢ় বিশ্বাস ছিল এটি একটি মার্ডার। সেই জন্য তিনি আপোস না করে বরং নিজের চাকরি ছেড়ে দেন। তার এই বিবৃতি যেন আবার কেসটিকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। মানুষ ভাবতে শুরু করে, এই কেস এত জটিল হয়ে উঠছে কেন? এই চাপ আসছে কোথা থেকে? কেন একজন কর্মকর্তা এতটা চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন? সিবিআই এরপরেও তদন্ত চালিয়ে যেতে থাকে, যদিও ফরেনসিক প্রমাণের অভাব স্পষ্ট ছিল। পরবর্তীতে তদন্তকারী দল কয়েকটি ডামি টেস্ট করে, যেখানে তারা সিস্টার অভয়ার ওজন এবং উচ্চতার সমান একটি পুতুল তৈরি করে এবং সেটিকে বিভিন্নভাবে কুয়োতে ফেলে দেন। লক্ষ্য করা হয় কোথায় কোথায় পুতুলটির আঘাত লাগে এবং সেই আঘাতের তুলনা করা হয় সিস্টার অভয়ার শরীরে পাওয়া চিহ্নের সঙ্গে। কিন্তু এত কিছুর পরেও তদন্তে কোনো চূড়ান্ত বা স্পষ্ট ব্যাখ্যা সামনে আসে না। এরপর 1996 সালে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। রিপোর্টে বলা হয়, আমরা বিশ্বাস করি এই ঘটনাকে হত্যা মামলা হিসেবে দেখা উচিত। আমরা আমাদের সমস্ত চেষ্টা করেছি এটা বোঝার জন্য কে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী হতে পারে, কিন্তু আমাদের সব চেষ্টা সত্ত্বেও আমরা কোনো পাকা প্রমাণ খুঁজে বের করতে পারিনি। ঘটনার 4 বছর পর লোকাল পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং এখন সিবিআই, 3টি সংস্থার তদন্তের পরেও কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না সিস্টার অভয়ার সঙ্গে আসলে কি ঘটেছিল। এই কারণে আগের রিপোর্ট বাতিল করে নতুন করে আবার একটি সিবিআই টিম গঠন করা হয়। এই নতুন টিম আবার নতুনভাবে তদন্ত শুরু করে এবং 1999 সালে তারা সিদ্ধান্তে আসে সিস্টার অভয়ার মৃত্যুটা নয়, বরং একটা খুনের ঘটনা। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল ডাক্তারদের মেডিকেল রিপোর্ট। এবার একজন নয়, 3 জন অভিজ্ঞ ডাক্তার একসাথে এই রিপোর্ট তৈরি করেন। তারা সিস্টার অভয়ার শরীরে এমন কিছু চোটের চিহ্ন খুঁজে পান যা প্রথম পোস্টমর্টেম রিপোর্টে একেবারেই উল্লেখ করা ছিল না। চলুন আবার ফিরে যাই সেই দিনটিতে যেদিন ঘটনাটা ঘটেছিল। সেই দিন অনেক সিস্টার কনভেন্টে ছিলেন এবং তারা সিস্টার অভয়ার দেহে আরও বেশি চোটের দাগ দেখতে পান। আগেই যার কথা বলা হয়েছিল, অফিসার ভিভি অগাস্টিন একজন ফটোগ্রাফারকে ঘটনাস্থলে ডেকেছিলেন। সেই ফটোগ্রাফার সিস্টার অভয়ার দেহ ভালোভাবে পরীক্ষা করে ছবিও তোলে। সেই ছবিগুলোতে দেখা যায় এমন কিছু চোট যা আগের পোস্টমর্টেম রিপোর্টে ছিল না। যখন সিস্টার অভয়ার দেহ কুয়ো থেকে তোলা হয়, তখন আশেপাশে অনেক সিস্টার ছিলেন। তারাও এই বাড়তি চোটের দাগ নিজের চোখে দেখেন, যেগুলো প্রথম রিপোর্টে উল্লেখই করা হয়নি। 7 বছর তদন্ত চলার পর এটা স্পষ্ট হয়ে যায়, সিস্টার অভয়া আত্মহত্যা করেননি। এটা ছিল একটা খুন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই খুনটা করল কে? উত্তর ছিল আরও চমকপ্রদ। সিবিআই স্বীকার করে, আমরা জানি এটা খুন, কিন্তু খুনি কে সেটা এখনো জানা যায়নি। আবারও আদালত এই রিপোর্ট মানতে রাজি হয়নি। এরপর 2005 সালে আরেকটি নতুন সিবিআই টিম তৈরি করা হয়। আবার নতুন করে তদন্ত শুরু হয়, কিন্তু আবারও বলা হয় খুনিদের চিহ্নিত করা যায়নি এবং আবারও আদালত এই রিপোর্ট গ্রহণ করেনি। বাইরে যারা এই কেস নিয়ে আন্দোলন করছিলেন, সেই অ্যাকশন কমিটির সদস্যরা এবার ক্ষিপ্ত হয়ে ওঠেন। নানা আলোচনা আর ষড়যন্ত্রের তত্ত্ব ছড়াতে শুরু করে। অনেক মিডিয়া রিপোর্ট দাবি করে প্রথম তদন্তটা ঠিকভাবে হয়নি। তারা বলে সিস্টার অভয়ার দেহ তাড়াতাড়ি কবর দেওয়া হয়েছিল, তার জামাকাপড় পুড়িয়ে ফেলা হয়, এমনকি তার ডায়েরিটাও নষ্ট করে দেওয়া হয়। তারা মনে করেন
পোস্টমর্টেম রিপোর্ট অসম্পূর্ণ ছিল এবং কেউ হয়তো সত্যিটাকে ঢাকতে চাইছিল। কেরালা জুড়ে নানা ধরনের তত্ত্ব ছড়িয়ে পড়ে, এমন বিশৃঙ্খল একটি কেস কেন এত ঝুলে গেল, প্রমাণগুলো গেল কোথায়। এরপর আবার একটি নতুন টিম তদন্ত শুরু করে, আর 2007 সালে এই কেস ঘিরে এক চমকপ্রদ তথ্য সামনে আসে। ততদিনে এই কেসের তদন্ত চলছিল 15 বছর ধরে। অনেক সাক্ষী ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ নিজেদের বক্তব্য বদলে ফেলেন, কেউ আবার মারা যান। অনেক সন্দেহভাজনকে জেরা করা হয়েছিল, কিন্তু কারও বিরুদ্ধেই তখনও কোনো শক্ত প্রমাণ মেলেনি। তারপর হঠাৎ করে এক অজানা সাক্ষী সামনে আসে, একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে, কিন্তু এই সাক্ষীটি কে ছিল? অবাক করা হলেও সত্যি, সেই সাক্ষী ছিল একজন চোর। হ্যাঁ, 1992 সালের এক অজানা সাধারণ চোর, যার নাম আদাক্কা রাজু। এমন একজনের সাক্ষ্য কি বিশ্বাসযোগ্য হবে? আশ্চর্যের বিষয় হল, শুধু তার বক্তব্যকেই গুরুত্ব দেওয়া হয়নি, বরং তার কথাই পুরো কেসের মোড় ঘুরে যায়। আদাক্কা রাজু স্বীকার করেন, 1992 সালের দিকে সে বিভিন্ন জায়গা থেকে চুরি করত এবং সেই জিনিসপত্র বিক্রি করে সে নিজের সংসার চালাত। 1992 সালের 27 মার্চ, অর্থাৎ যেদিন সিস্টার অভয়ার মৃত্যু হয়, সেদিনও সে চুরির উদ্দেশ্যে সেই সেন্ট পায়াস 10th কনভেন্টে যায়। তার প্ল্যান ছিল ছাদের ওপর থাকা তামার রড আর বজ্র নিরোধক তার চুরি করে সেগুলো বিক্রি করা। রাতের অন্ধকারে সে কনভেন্টে ঢুকে পড়ে, কিন্তু সেখানে সে যা দেখে তা বহু বছর তার মনে গেঁথে থাকে। সে দেখে অন্ধকারে কনভেন্টে কে যেন চুপি চুপি ঢুকছে। সেই ব্যক্তির উপস্থিতি খুবই অস্বাভাবিক ছিল। সে দেখতে পায় একজন পাদ্রী, ফাদার থমাস এম কোট্টুর, সেখানে রয়েছেন। প্রশ্ন ওঠে, রাতের ওই সময়ে একটি গার্লস হোস্টেলে একজন পাদ্রী কি করছিলেন? রাজু আরও দাবি করে সে সেখানে আরও দুজনকে দেখে, সিস্টার সেফি এবং ফাদার জোস পুত্রিকাইল। এবং এখান থেকেই ঘটনাটা আরও ভয়ানক হয়ে ওঠে। সিস্টার সেফি ছিলেন একজন শিক্ষক সন্ন্যাসিনী। তিনি কোট্টায়ামের সেন্ট পায়াস এক্স কনভেন্টে থাকতেন এবং ওই কনভেন্টের স্কুলেই পড়াতেন। ফাদার থমাস এম কোট্টুর ছিলেন একই এলাকার একজন পাদ্রী এবং সেই কনভেন্টের পরিচালনা কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আর ফাদার জোস পুত্রিকাইল ছিলেন আরও একজন পাদ্রী, যিনি সেই সময়ে কাছাকাছি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনজনেই চার্চ এবং কনভেন্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং সিস্টার অভয়ার মৃত্যুর সময় এরা তিনজনই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগে যেমন বলা হয়েছে, রাজু সাধারণভাবে চুরি করত, তারপর সেই জিনিস স্ক্র্যাপ ডিলারকে বিক্রি করত। কিন্তু সেদিন রাতে সে যা দেখে তা তাকে বিভ্রান্ত করে ফেলে। সময় আনুমানিক রাত 3টা থেকে 4টার মধ্যে। কনভেন্টে তখন সবাই ঘুমিয়েছিল, কিন্তু সেই রাতে সিস্টার সেফি, ফাদার থমাস কোট্টুর এবং ফাদার জোস পুত্রিকাইল, তাদের মধ্যে আগে থেকেই একটি গোপন সম্পর্ক ছিল বলে গুজব ছিল, আর সেই রাতে তারা রান্নাঘরে শারীরিক ঘনিষ্ঠতায় লিপ্ত ছিলেন। কনভেন্টের মতো ধর্মীয় স্থানে, যেখানে কঠোর নিয়মে জীবন কাটানো হয়, সেখানে এমন কাণ্ড গভীর অপরাধ হিসেবেই ধরা হয়। ঠিক সেই সময়, খুব ভোরে প্রায় 4টা নাগাদ, সিস্টার অভয়ার ঘুম ভেঙে যায়। ওর তৃষ্ণা পেয়েছিল, তাই সে রান্নাঘরের পাশে থাকা ফ্রিজের দিকে যায়। তখনই রান্নাঘর থেকে কিছু শব্দ শুনে অভয়া সন্দেহ করে কেউ সেখানে আছে। সে এগিয়ে গিয়ে দেখে ফাদার কোট্টুর, ফাদার জোস আর সিস্টার সেফি এমন অবস্থায় আছে যা দেখে সঙ্গে সঙ্গেই তার মুখ বিবর্ণ হয়ে যায়। তিনজনই তখন বুঝতে পারে অভয়া সব দেখে ফেলেছে, আর সেটা জানাজানি হলে তাদের সম্মান ও জীবন দুটোই শেষ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে অভয়াকে সরিয়ে দিতে হবে। সিস্টার সেফি তড়িঘড়ি করে রান্নাঘর থেকে একটি কুঠার নিয়ে এসে অভয়ার মাথায় আঘাত করে। ফলে অভয়ার মাথায় মারাত্মক চোট লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তিনজন মিলে তার দেহ টেনে নিয়ে যায় কনভেন্টের কুয়োর দিকে এবং তাকে কুয়োতে ফেলে দেয়, এই ভেবে যে সবাই এটাকে বলেই ধরে নেবে। এদিকে আদাক্কা রাজু সবকিছু সরাসরি না দেখলেও সে বুঝতে পারে কিছু একটা খারাপ হচ্ছে। কিন্তু সে নিজেও তো অপরাধী, চুরি করতে গিয়েছিল। এমন অবস্থায় মুখ খুলবে কিভাবে? পরদিন সে খবরে জানতে পারে সিস্টার অভয়ার মৃত্যুর কথা। তখন সে অনুভব করে কিছু একটা সত্যিই ভুল হয়েছে। অবশেষে অনেক বছর পর 2008 সালে সে সাহস করে পুলিশের কাছে যায় এবং যা দেখেছে সব বলে দেয়। ভাবুন একবার তারপর কি হতে পারে। পুলিশ তার কথা শোনে আর তারপরই তাকে গ্রেপ্তার করে। পুলিশের তৈরি করা সহজ তত্ত্ব অনুযায়ী রাজু সেদিন রাতে চুরি করতে গিয়ে একজন সিস্টারের সামনে পড়ে যায়
সেই সিস্টার চিৎকার করলে সে ভয়ে তাকে খুন করে এবং তার দেহ কুয়োতে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপর রাজুকে 58 দিন ধরে হেফাজতে রাখা হয়। এই সময়ে তার উপর নানা রকম মানসিক ও শারীরিক নির্যাতন চলে। সে দাবি করে তাকে হত্যার দায় স্বীকার করতে জোর দেওয়া হতো। তাকে লোভ দেখানো হয়, টাকা, চাকরি, সন্তানদের পড়াশোনার খরচ, এমনকি একটা ঘর দেওয়ার প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়া হয়। রাজু স্ক্র্যাপ ডিলার, স্বামীর উপরও চাপ দেওয়া হয়েছিল যাতে সে রাজুর বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কিন্তু রাজু এবং স্বামীর কেউই ভাঙেনি। রাজু বলেন, যখন অর্থের লোভে সে নথি স্বীকার করেনি তখন তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। তবুও রাজু টিকে থাকে এই গোটা দুর্নীতিপূর্ণ খেলায়। এই মুহূর্ত থেকেই মামলাটি এক নতুন মোড় নেয়। সিবিআই এখন দুজন প্রধান সন্দেহভাজনকে কেন্দ্র করে তদন্ত শুরু করে, ফাদার থমাস এম কর্তুর এবং ফাদার জোস পুত্রিকাইল। এমনকি এক প্রতিবেশী, যিনি সেই কনভেন্টের কাছেই থাকতেন, তিনি দাবি করেন যে 26শে মার্চ রাতে তিনি ফাদার কর্তুরের স্কুটারটি কনভেন্টের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। সেই ব্যক্তি রাতে কাছের একটি দোকানে চা খেতে গিয়েছিলেন আর প্রায় মধ্যরাতে ফিরে এসে ওই স্কুটারটি কনভেন্টের সামনে দেখতে পান। তখন তিনি বিষয়টি নিয়ে খুব একটা ভাবেননি, কিন্তু পরে তিনি নিজের বয়ান পাল্টে বলেন, আমি চাপে পড়ে আগের কথা বলেছিলাম। এই ব্যক্তি ছিলেন সেই বহুজনের একজন যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজের বয়ান পাল্টে ফেলেছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন আদাক্কা রাজু পুলিশকে তার দেখা ঘটনা জানাল, তখন তো পুলিশের কাছে কিছু সন্দেহভাজন ছিলই। তবে কেন তারা রাজুর কথাগুলো নিয়ে কোনো গভীর তদন্ত করল না? কেন তারা তার বক্তব্য গুরুত্ব দিয়ে খতিয়ে দেখল না? কিংবা রাজুকে ফাঁসাতে কেউ কি পরিকল্পিতভাবে কাজ করছিল? রাজুকে তো টাকা পর্যন্ত অফার করা হয়েছিল, তাহলে সেই টাকা দিচ্ছিল কে? আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, যদি রাজু সত্যি কথা বলে থাকে, তবে ফাদার থমাস কর্তুর সেদিন রাতে কনভেন্টে কি করছিলেন? এই নিয়ে এক গুজব ছড়িয়ে পড়ে। ফাদার কর্তুর নাকি এক বন্ধুকে বলেছিলেন, আমি আর সিস্টার সেফি বিবাহিত দম্পতির মতো থাকি। আসলে এর আগেও অনেকেই এমন কথা বলছিলেন। কনভেন্টের ভেতরের কিছু সিস্টার নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করতেন। আবার বাইরে থেকেও অনেকে এমন ধারণা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত 2008 সালে আদাক্কা রাজুর সাক্ষ্যের ভিত্তিতে সিবিআই ফাদার থমাস কর্তুর, সিস্টার সেফি এবং ফাদার জোস পুত্রিকাইল, এই তিনজনকে সিস্টার অভয়ার হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। এরপর অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতে রাজুর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাকে একজন প্রফেশনাল ক্রিমিনাল হিসেবে তুলে ধরার চেষ্টা করে। আদালতে রাজুর বিরুদ্ধে প্রায় 10টা পুরনো মামলার কথা তুলে ধরা হয়। বেশিরভাগ মামলাতেই সে আগে অপরাধে জড়িয়ে পড়েছিল, কিন্তু রাজু এসব অস্বীকার করেনি। সে স্পষ্টভাবে স্বীকার করে, হ্যাঁ, আগে ভুল করেছি, তবে এবার যা দেখেছি সেটা সত্যি, আর সেটা নিয়েই সে দাঁড়িয়ে থাকে। কারণ সিস্টার অভয়ার জন্য ন্যায়বিচার আদায় করাটাই ছিল তার লক্ষ্য। তার বয়ানের ভিত্তিতেই ফাদার থমাস কর্তুর, সিস্টার সেফি এবং ফাদার জোস পুত্রিকাইল, এই তিনজনকেই ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয় নার্কো টেস্টের জন্য। এই টেস্টের দায়িত্বে ছিলেন ডাক্তার মালিনী। পুরো নার্কো টেস্টের ভিডিও 3টি সিডিতে রেকর্ড করা হয় এবং তা পাঠানো হয় কেরালার জুডিশিয়াল কোর্ট ও হাইকোর্টে। কিন্তু পরে জানা যায় ওই সিডিগুলোতে কারচুপি হয়েছে। মানে ভিডিওটা কেটে ছেঁটে এমনভাবে সাজানো হয়েছে যাতে আসল সত্য লুকানো যায়। এই কারণে ডাক্তার মালিনীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু জানা যায় তিনি আগেই সাসপেন্ড হয়েছেন। ফলে নার্কো রিপোর্টগুলো পুরোপুরি বানানো হয় না। এরপর যারা সেই টেস্টের সময় উপস্থিত ছিলেন তাদের সবাইকে জেরা করা হয়, কিন্তু সবাই একই কথা বলেন, কেউ নাকি সিডি এডিট করেনি। সত্য জানার জন্য ওই সিডিগুলো পাঠানো হয় সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ইমেজিং টেকনোলজি বা সিডিটিতে। সেখানে সিডিটি ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে অবাক করা কিছু তথ্য বের করে আনে। দেখা যায় ফাদার কর্তুরের সিডি ছিল মোট 32 মিনিট 50 সেকেন্ডের এবং এটি 30 বার এডিট করা হয়েছিল। দ্বিতীয় সিডি অর্থাৎ ফাদার জোস পুত্রিকাইলের, সেটি ছিল 40 মিনিট 55 সেকেন্ডের এবং তা 19 বার এডিট করা হয়েছিল। আর তৃতীয় সিডি সিস্টার সেফির নার্কো টেস্টের, সেটি ছিল 18 মিনিট 42 সেকেন্ডের এবং 23 বার এডিট করা হয়েছিল। এইসব তথ্য শুধু মামলাটিকেই জটিল করে তোলে না, বরং বড় প্রশ্ন তোলে, কারা এবং কিভাবে সত্যতা চাপা দিতে চাইছিল। নার্কো টেস্টের সিডিতে কারচুপির ঘটনা প্রকাশ্যে আসার পর কেরালা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দেয়, আগামী 10 দিনের মধ্যে নার্কো টেস্টের আসল সিডিগুলো আদালতে পেশ করতে হবে।
কিন্তু কিছুদিনের মধ্যেই এক চমকপ্রদ ঘটনা ঘটে। ফাদার থমাস কোট্টুর, সিস্টার সেফি এবং ফাদার জোস পুত্রিকাইলের নার্কো টেস্টের আসল ভিডিও ফুটেজ কেরালার একটি লোকাল টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। এই ভিডিও সম্প্রচারের পিছনে কে ছিল, কিভাবে এটি ঘটল, তা আজও অজানা। তবে সেই ভিডিওগুলোর ভেতরেই ছিল বহু প্রতীক্ষিত সত্য, যেখানে ফাদার থমাস কোট্টুর ও ফাদার জোস নিজেদের মুখেই স্বীকার করেন কিভাবে তারা সিস্টার অভয়াকে হত্যা করেছিলেন। নার্কো টেস্টের ভিডিও অনুযায়ী 1992 সালের 27 মার্চ ভোর 4টা নাগাদ সিস্টার অভয়া ঘুম থেকে ওঠে। আবহাওয়া গরম থাকায় তিনি নিজের হোস্টেল রুম থেকে বেরিয়ে ফ্রিজ থেকে পানি আনতে যান। পানি খাওয়ার সময় তিনি রান্নাঘরের দিক থেকে কিছু আওয়াজ শুনতে পান। কৌতূহলবশত তিনি সেখানে গিয়ে যা দেখেন তাতে হতবাক হয়ে যান। ফাদার কোট্টুর, ফাদার জোস এবং সিস্টার সেফি এক আপত্তিকর অবস্থায় ছিলেন। এই দৃশ্য দেখে সিস্টার অভয়া পালানোর চেষ্টা করলে তারা তাকে আটকায়। তাদের মধ্যে থাকা সিস্টার সেফি রান্নাঘর থেকেই একটি কুড়াল তুলে নেন এবং তা দিয়ে সিস্টার অভয়ার মাথায় আঘাত করেন। ময়নাতদন্তেও সিস্টার অভয়ার মাথায় গুরুতর আঘাতের প্রমাণ মেলে। এরপর তারা অভয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কনভেন্টের কুয়োর কাছে এবং প্রমাণ লোপাটের জন্য তার দেহটি সেখানে ফেলে দেয়। এই ভিডিও সম্প্রচারের পর সিবিআই ফের নতুন করে 3 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। 2009 থেকে 2019 পর্যন্ত চলতে থাকে একের পর এক শুনানি। অবশেষে 2020 সালে কেরালা হাইকোর্ট নার্কো টেস্টের প্রমাণ এবং চোর রাজুর সাক্ষ্যের ভিত্তিতে ফাদার থমাস কোট্টুর ও সিস্টার সেফিকে দোষী সাব্যস্ত করে এবং তাদের উভয়কেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই সাথে উভয়ের উপর 5 লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়। তবে ফাদার জোস এই মামলায় সম্পূর্ণরূপে নির্দোষ ঘোষিত হন। ফাদার জোসকে ছেড়ে দেওয়া হয় কারণ তার বিরুদ্ধে সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, নার্কো টেস্টও এডিট করা ছিল, তাই আদালত তাকে সন্দেহের সুবিধা দিয়ে নির্দোষ ঘোষণা করে। এইভাবে 28 বছর পর একজন চোরের সাহসী বয়ানের জন্য ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী একটি হত্যাকাণ্ডের রহস্য অবশেষে সমাধান হয়। বন্ধুরা, সিস্টার অভয়ার এই রহস্যময় ও দুঃখজনক ঘটনার বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।